আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি কিছুদিন আগে সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য একটা মডেল দুটো মডেল টেস্ট ভিডিও আপলোড করছিলাম। তো এর ভিতরে মডেল টেস্ট 2-এ বলেছিলাম যে গণিত অংশের সমাধান যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। তো এক আপু কমেন্ট করছিল যে ভাইয়া গণিত অংশের সমাধানটা করে দেওয়ার জন্য, তাই আপনাদের উদ্দেশ্যে আজকে মডেল টেস্ট 2-এর গণিত অংশের সমাধানটা করে দিচ্ছি। তো আশা করি ভিডিওটির মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিপূর্বে করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ভিডিওগুলো আসলে মূলত তাদের জন্য যারা আমার মতন ছোটোখাটো একটা সরকারি চাকরি অন্তত পেতে চান বিনা টাকায়, তাদের জন্য, অত্যধিক মেধাবীদের জন্য আমার ভিডিওটা না। ঠিক আছে, তো ঠিক আছে, কথা না বলিয়ে মূল ভিডিওতে যাই। দেখুন এখানে কি বলা আছে, 0.4 গুণ 0.02 গুণ 0.08 এর গুণফল কত। তো এটারে আমরা যদি শর্টকাট ভাবে করি, দেখেন একটু লিখে নিই। 0.02 গুণ 0.08। এখন দেখেন এই গণিতগুলো কিন্তু প্রায় পরীক্ষাতেই আসে, প্রতিযোগিত সরকারি চাকরির পরীক্ষায় প্রায়টা পরীক্ষায় এই গণিতগুলো আসে। তো এই গণিতগুলো একবারে আপনি হলে তো সময় পাবেন কম, শর্টকাট করার সিস্টেমটা দেখেন। আপনি এই যে দশমিক দেখেন, এই দশমিকের পরের সংখ্যাগুলো একটু হিসাব করেন। আমরা যদি 4 দ্বারা এই 2 গুণ করি, 4 দিন কত 8, 8 দ্বারা এটার যদি গুণ করি 8 8 64, আমি লিখলাম 64। এইবার আপনি দেখবো আমি দশমিকের পরে আমার কয়টা ঘর আছে। দশমিক পরে এখানে আছে দেখেন একটা, এখানে আছে দুইটা, কয়টা হলো 3টা। দশমিক পরে এখানে আছে 2টা, তাহলে 3টার 2টা কয়টা 5টা। আমি 5টার ভিতর লিখে ফেললাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 0.0। অ্যান্সারটা কিন্তু হয়ে গেল। একবার শর্টকাটে পাবে। আপনার দশমিকের পরে যে কয়টা ঘর আছে আপনার যদি সংখ্যাগুলো থাকবে ওগুলো গুণ করবেন, গুণ করার পরে দেখবেন কয়টা ঘর বাকি আছে, বাকি ঘরগুলো শূন্য দিয়ে দেবেন, অ্যান্সার হয়ে গেল। দেখুন এই 42 নম্বর অঙ্কটা কি বলা আছে, x² - 4x + 3 = 0 হয় তবে x - 2 হোল স্কয়ার এর মান কত। তাহলে আমরা এখানে দেখি দেওয়া আছে কি x² - 4x + 3 = কি 0। এখন দেখেন এখানে আমরা এটার মিডল টার্ম করতে পারি। কি মিডল টার্ম করলে কি দাঁড়ায়, এখানে 3 মিডল আছে আমার -4, তাহলে আমরা এটার কিভাবে সাজাইতে পারি, 3 একে কি 3, 3ও মাইনাস হবে 1ও মাইনাস হবে। ঠিক আছে, তাহলে দেখেন 3 একে 3 সাজাইলে কি হয়, x² - 3x - x, 3 একে 3, হ্যাঁ, প্লাস আছে কত 3 = 0। মিডল টার্মটা আপনার এমনভাবে সাজাতে হবে যাতে মিডলের সংখ্যাটা ঠিক থাকে। দেখেন আমরা যদি যোগ করি 3x - 3x - x, যোগ করলে কি -4টা x। ঠিক আছে, এবার দেখেন দুইটা ভাঙাই, তাহলে কি এখানে x কমন যায় না, থাকে কত একটা x, -3x থেকে x কমন গেছে, থাকে কি 3। ওকে, মাইনাস। এবার দেখেন x + 3 ভিতর কি 1 কমন যায়, 1 কমন গেলে থাকে x, মাইনাস প্লাস মাইনাস, 3 একে 3, 0। বা তাহলে আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম x - 3 x - 1 = কত 0, বা x - 3 = কি 0, অথবা x - 1 = 0, বা x = কি 3, এখান কিতে কত x = কত 1। এবার দেখেন প্রদত্ত রাশিতে যাই,
প্রদত্ত রাশি কি আছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার। এইবার দেখেন এক্স সমান সমান আমরা 3 বসাইলে মানটা পাবো, 1 বসাইলে মানটা পাবো, একই হবে। দেখেন যদি 3 বসাই তাহলে 3 মাইনাস টু হোল স্কোয়ার থাকে কত 1, 1 এর উপর স্কোয়ার কত 1। আবার দেখেন এখানেও এক্স মাইনাস টু কি হোল স্কোয়ার, তাহলে এক্স এর মান এখন কত 1, মাইনাস আছে কত 2, দেখেন হোল স্কোয়ার। তাহলে এখানে 2 থেকে 1 গেল থাকে কত 2 থেকে 1 গেল থাকে 1, বড়টা সাইন মাইনাস তো মাইনাস, হ্যাঁ কত 1। কারণ কি মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় তাহলে কি হবে প্লাস হবে, তাই না? কারণ মাইনাস 1 এখানে মাইনাস 1 এর উপর হোল স্কয়ার মানে কি মাইনাস 1 দুইটা, তো মাইনাস 1 গুণ করলে কি হয় মাইনাস 1 গুণ মাইনাস 1 সমান সমান কি মাইনাস প্লাস 1, ঠিক আছে? তাহলে আমাদের এটার মান পাইলাম আমরা কি 1, তাহলে অ্যান্সার কি হবে এটা। দেখুন 43 নম্বর গণিতটা বলা আছে কি x plus y equal to 2, x square plus y square equal to 4 হলে x cube plus y cube সমান সমান কত? তাহলে আমরা এখান থেকে শুরু করি, দেওয়া আছে x square plus y square equal to কত 4, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র তিনটা। অঙ্কগুলো আসলে যে কোনো গণিত করার সময় আপনার সবচেয়ে বেশি আগে যেটা প্রায়োরিটি দিতে হবে আপনার সূত্র ভালো করে মুখস্থ করতে হবে। যেমন এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আছে তিনটে, কি একটা হলো এ প্লাস বি স্কয়ার মাইনাস 2b, আর একটা হলো এ মাইনাস বি স্কয়ার প্লাস 2b, আর একটা হচ্ছে কি এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার ডিভাইডেড 2। তাহলে এটা আমরা মানের দিক তাকায় নেব যে এই তিনটা সূত্রের ভিতর কোনটা আমাদের নিতে হবে, ঠিক আছে? এদিক খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই মানের দিকে যদি তাকাই তাহলে আমাদের এই সূত্রটা নিলে মিলবে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তারপরে আছে কি ইকুয়াল টু 4। এখন x প্লাস y এর মান কত আছে 2, আমরা 2 বসাইলাম, এটার উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস টয়েস xy ইকুয়াল টু কত 4। দেখেন 2 এর উপর স্কয়ার থাকলে কত হয় 4 হয়, মাইনাস টয়েস xy ইকুয়াল টু কি 4। এবার দেখেন মাইনাস টয়েস x 4, এই 4 ওই পাশে গেলে কি হবে মাইনাস 4, মাইনাস টয়েস xy ইকুয়াল টু কি থাকে কত 0। বা এখন দেখেন তাহলে xy ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 0, কারণ মাইনাস 2 যদি ওই পাশে নিয়ে ভাগ করি, এই 2 ওই পাশে 0 দ্বারা কোনো কিছু যদি গুণ ভাগ করা হয় কি হয় 0 হয়, আর উভয় পক্ষের মাইনাস 1 দ্বারা গুণ করলে এই পাশে প্লাস হয়ে যায়। সেজন্য আমরা ডাইরেক্টলি কি করলাম x প্লাস y ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি না। এখন দেখেন প্রদত্ত রাশি কি আছে x কিউব প্লাস y কিউব। মান নির্ণয় সূত্র যদি আমরা ফেলাই তাহলে কি a কিউব প্লাস b কিউবের সূত্র কি হয় a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b। এখন দেখেন x প্লাস y এর মান কত, x প্লাস y এর মান পাইলাম 2, 2 এর উপরে এখানে কিউব আছে তো কিউব মাইনাস মাইনাস 3, x এর মান কত x এর মান এই যে 0 0, আর x প্লাস y এর মান কত 2, ঠিক আছে? এবার দেখেন 2 এর উপর কিউব দিলে কত হয় 8, এখানে কি থাকে দেখেন এখানে দেখেন 3 0 2 গুণ করলে কি হয় 0 হয়, সুতরাং অ্যান্সার 8, ঠিক আছে? 44 নম্বর গণিতটা দেখেন x প্লাস y এর মান 5 হলে এবং x মাইনাস y এর মান 3 হলে x এর মান কত? তাহলে প্রদত্ত রাশি আমাদের xy, আমরা x এর যদি a ধরি y এর যদি b ধরি তাহলে কি দ্বারা ab, ab এর সূত্র কি ab এর সূত্র আছে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এবার দেখেন x প্লাস y এর মান আছে 5, 5 বসালাম ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর মান আছে 3 ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন কত হয় 5 5 25, আর নিচে কত 2 2 4 মাইনাস উপরে কত 3 3 9, 3 3 9 আর 2 2 কত 4।
এবার ভগ্নাংশে বিয়োগ করি, যোগ বিয়োগ, তাহলে 4 আর 4 এর লসাগু কত হবে? 4। 4 4 ভিতরে একবার যায়, 1 দ্বারা 25 গুণ করলে কত? 25। 4 4 ভিতরে একবার যায়, 1 দ্বারা 9 গুণ করলে 9, তাহলে কত দাঁড়ায়? 4 আর উপর থাকে কত? 16। 16 তো 4 4 4 16, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার তাহলে 4। দেখুন 45 নম্বর গণিতটা, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার হলে এর পরিসীমা কত? এখানে আমি মডেল টেস্টে ইউনিয়ন সমাজকর্মীর যে 2 নম্বর মডেল টেস্টে এই গণিতটা দিয়েছিলাম, তো এই গণিতটায় একটু কারেকশন করে নেবেন। এখানে 1800 দেওয়া ছিল কিন্তু হবে 1600, ওটা আমার টাইপিংয়ে বলছিল, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, 1600 হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা জানি কি বর্গক্ষেত্র কি, আগে আমাদের চিনতে হবে যে বর্গক্ষেত্র কাকে বলে, এর সূত্র কি এবং এই বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি। তাহলে বর্গক্ষেত্র হচ্ছে কি, যার 4টা বাহুই সমান এবং কোণগুলো কি হবে? সমকোণ হবে এবং প্রত্যেকটা কোণের পরিমাপ হবে সমকোণ, মানে কি 90 ডিগ্রি। হ্যাঁ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য গুণ হোল স্কয়ার এভাব বলা যায়, বা বাহু গুণ বাহু এভাব বলা যায়। আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, পেয়ে গেলাম। এবার তাহলে আমরা করি অঙ্কটা। ধরি বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, ওকে? অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলছে কি, এক বাহুর দৈর্ঘ্য গুণ হোল স্কয়ার বা বাহু গুণ বাহু, তাহলে এ গুণ এ দিলে কি হবে? এ স্কয়ার। ডাইরেক্ট আমরা এভাবে লিখতে পারি এ স্কয়ার, ওকে? বা বাহু গুণ বাহু সূত্র যদি আপনি ফালান তাহলে কি হবে? এ গুণ এ সমান সমান কি? এ স্কয়ার, একই কথা, ওকে? তাহলে দেখেন বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, তাহলে আমরা এই এ স্কয়ার সমান সমান আমরা এই 1600 বর্গমিটার বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হবে? এ স্কয়ার ইকুয়াল টু কত? 1600, ঠিক আছে? বা উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করি, স্কয়ার রুটে কাটা যায়, এখানে কি 4 4 16, 0 দুইটা থেকে একটা কত? 40। তাহলে আমরা কি পাইলাম? এ সমান সমান 40, তার মানে কি বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য পাইছি কত? 40। অতএব বর্গক্ষেত্রটির পরিসীমা কি হবে? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, তাহলে কি হবে? 4a, তাই না? তাহলে 4 এর মান পাইছি কত? 40। 4 4 কত? 16, 0 একটা, এত মিটার, ঠিক আছে? এইটা হলো আমাদের উত্তর, ওকে? দেখুন 46 নম্বর গণিতটা কি বলা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রত্যেকটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমাদের এই অঙ্কটা করতে হলে প্রথমেই প্রয়োজন হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি এটা জানতে হবে। ভিউয়ার্স, এই গণিতটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, সুতরাং এই গণিতটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবেন। আমরা জানি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, তাহলে এখানে আমরা একটু লিখে নিই। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
b/4 রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হলো কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে বি হচ্ছে কি ভূমি, ভূমি কত 16 মিটার, দিলাম 16, আছে কত নিচে ডিভাইডেড 4 রুট 4 গুণ এর মান কত, এ হচ্ছে অপর বাহু, তা এর মান আছে কত 10, এর উপর স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস বি হলো ভূমি, ভূমি হলো 16, বি এর উপর স্কোয়ার দিলাম স্কোয়ার। ওকে, তারপর দেখেন এটা একটু কেটে ছোট করে নিই, 4 4 কত 16, তাহলে এখানে আমরা পাইলাম কত 4 রুট, দেখেন 4 গুণ 10 এর উপর স্কোয়ার দিলে কত 10 10 100 মাইনাস 16 16 কত হয় 256 4, এখানে কত হয় 4 দ্বারা 100 গুণ করলে 400 মাইনাস 256 4 রুট, তাহলে 6 আছে 10 এর বাকি কত 4, আর থাকে 1, 5 রাখছে 6 আছে 10 এর বাকি 4, আর থাকে 1, 2 রাখ 3, 3 আর 4 এর বাকি 1 বা সমান সমান। আচ্ছা, তাহলে এখন 4 দেখেন 144 এর বর্গমূল কত 12, 12 12 144, তাহলে আমরা লিখতে পারি এখন কত 4 আর 144 এর উপর রুট মানে কত 12, তাহলে 4 বরং কত 48, তাহলে উত্তর ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে 48 বর্গমিটার। বর্গ মিটার, বুঝতে পারছেন? দেখুন 47 নম্বর গণিতে কি বলা আছে, x⁴ মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x³ প্লাস 1/x³ এর মান কত। তাহলে আমরা প্রথমে লিখব কি, দেওয়া আছে কি দেখেন x⁴ মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 বা x⁴ প্লাস 1 ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের ওই পাশে নিলে কি হবে প্লাস এক্স স্কোয়ার, বা উভয় পক্ষকে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে খেয়াল করুন x⁴ প্লাস 1 ভাগ হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, উভয় পক্ষে কি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম, বা এখানে দেখেন কি থাকে x⁴ এক্স স্কোয়ার প্লাস 1 এটা বুঝান এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে ভাঙলে ভাগ দিলে কত থাকে 1, বা এখানে 2টা 4টা থেকে 2টা কাটা গেল থাকে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত 1, বা এখন যদি আমরা সূত্রে ফেলাই আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র যদি ফেলাই তাহলে কি হয় দেখেন a প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র 3টা, এখন প্লাসের ডান নেব না মাইনাসের ডান নেব ডাবল নেব, এটা এই দেখেন এখানের উপর নির্ভর করে, এখানে যদি প্লাসের সূত্রটা আছে সেই জন্য আমরা প্লাসের ডান নেব, তাহলে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ওকে ইকুয়াল টু কত 1, এগুলো আমাদের a1 হলে a1, হ্যাঁ, বা দেখেন x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে এটা কাটা যায়, এই মাইনাস 2 যদি ওই পাশে নিই তাহলে কি হবে প্লাস 2, বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু কত 3, বা এখানে আমরা যদি উভয় পক্ষের বর্গমূল করি তাহলে কি এটা সমান সমান আমরা লিখতে পারি কি দেখেন x প্লাস 1/x ইকুয়াল টু কি লেখা যায় √3, হ্যাঁ, প্রদত্ত রাশি। কিভাবে একটু এখানে দেখাই দিই, দেখেন এটার সমান আমরা কিভাবে লিখতে পারি, আমরা উভয় পক্ষকে যদি বর্গমূল করি x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু √3, তাহলে এই স্কয়ার রুটই কাটা যায় থাকে কি x প্লাস 1/x ইকুয়াল টু √3, এভাবে, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশি রাখলাম
প্রদত্ত রাশি কি আছে দেখেন, এক্স কিউব প্লাস 1/x কিউব। এ কিউব প্লাস বি কিউব সূত্রে কি হয়, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এবার দেখেন এক্স প্লাস 1/x এর মান কত আছে, √3, এর উপর পাওয়ার আছে আবার কত, পাওয়ার আছে কিউব মাইনাস এটা কাটা যায় 3, আর এই এক্স প্লাস 1/x এর মান কত, √3। এখন 3 এর উপর যদি দেওয়া থাকে তাহলে কি হয় দেখেন, এটা আমরা ভাঙাইতে পারি কি, 3 উপর স্কয়ার একটা দিলাম আর একটা দিলাম, কি 3টা √3 হলো না, মাইনাস 3√3 স্কয়ার রুটে কাটা যায়, থাকে এখানে 3√3 মাইনাস 3√3, 3টা √3 থেকে 3টা √3 গেলে থাকে কি 0। এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, 48 নম্বর গণিতটা দেখুন, 19, 33, 51, 73 এর পরবর্তী সংখ্যা কত? 19, 33, 51, 73। এখন দেখেন এই ধরনের অঙ্কগুলো দেখবেন পাশাপাশি দুটো পদের পার্থক্যগুলো বের করার চেষ্টা করবেন। তাহলে আমরা দেখি 19 এবং 33-এর পার্থক্য কত দেখেন, 9 আছে 13 কত 4, আর থাকে কত 1, 2 আছে 3 কত 1, তাহলে পাইলাম কত 14। এইবার আমরা দেখব এই দুইটার পার্থক্য কত, 3 আছে 11 কত 8, আর থাকে 1, 4 আছে 5 কত 1। এবার দেখো এই দুইটার পার্থক্য কত, 1 আছে 3 2, 5 আর 7 2। এখন দেখেন দেখি পার্থক্যগুলো কিরকম দেখেন, এখানে ছিল কত 14, এখানে এই দুইটার পার্থক্য হয়ে গেল কত 18, তার মানে বাড়লো কত 4, এখানে আবার 4 বাইরে হয়েছে কত, 4 বাইরে হয়েছে 22, 18 আর 22, তার মানে কি পার্থক্যগুলো 4 করে বাড়ছে, তাই না? তাহলে এই সংখ্যার সাথে যদি আমরা আর এই 22-এর সাথে যদি 4 যোগ করে দিই, কি 22-এর সাথে যদি আমরা 4 যোগ করে দিই, 4 আর 2 6, 4 আর 2 কত 6, 2, তার মানে 26। তাহলে এই 26 আর 73 যদি যোগ করে দিই তাহলে আমাদের সংখ্যাটা হবে, কারণ পরবর্তী পার্থক্য কত হবে, পরবর্তী এখানে পার্থক্যটা হবে নিশ্চিত কত 26, কারণ 14, 18, 22 আর 4 কত হয় 26, তাহলে 26 এটার সাথে যোগ করে দেন, তাহলে কত 6 আর 3 কত 9, আর হলো যে 7 আর 2 9, তার মানে পরবর্তী সংখ্যাটি কত হবে 99। তাহলে উত্তর 99। বুঝতে পারছেন, একটু মাথাটা ঘুরাবেন তাহলে হবে। দেখুন 49 নম্বর গণিতে বলা আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 5√3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত? এখানে দেখুন আমরা ডাইরেক্ট লিখতে পারি, প্রথম লিখি দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু কত 5√3, প্রদত্ত রাশি কি আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন আমি আগে বলছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর যদি আমরা এই দুটি 1/a এর বিধ লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তিনটা, আপনি কোনটা নেবেন এটা আপনার মানে বলে দিবে যে আপনার এই সূত্রটা নিতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা মাইনাসের সূত্রটা নেব, কারণ মান আমাদের মাইনাসের। তাহলে আমরা এবার নিতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস টয়েস a b। ওকে, এতে কাটা যায়। এখন a মাইনাস 1/a এর মান আছে কত 5√3, এর উপর পাওয়ার আছে কত স্কয়ার প্লাস হলো 2। দেখেন এখানে তাহলে এই স্কয়ারটা তার মানে কি 5 এর উপর আছে, √3 এর উপর আছে, বুঝেন? তাহলে 5 এর উপর থাকলে কত হয় 5 × 5 = 25, আর স্কয়ার রুটে কাটা যায়, তাই থাকে কত 3 গুণন 3 প্লাস 2।
3 25 কত হয় 75 প্লাস 2 কত হয় 77। এই হলো আমাদের অ্যান্সার। ওকে ভিউয়ার্স, দেখুন 50 নম্বর গণিতটা কি বলা আছে, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, মনে রাখবেন। এখন এখানে আমাদের জানতে হবে বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। তাহলে আমরা এখানে লিখবো, ধরি বৃত্ত দুটির ব্যাসের অনুপাত কি যথাক্রমে থ্রাইস এক্স ও টুয়াইস এক্স। ঠিক আছে, প্রথম বৃত্তের ব্যাস, তাহলে আমরা লিখবো প্রথম বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ আমরা আর দ্বারা ব্যাসার্ধ প্রকাশ করি। তাহলে ব্যাস আমরা লিখলাম কি 2r, 2r ইকুয়াল টু তাহলে কত থ্রাইস এক্স। কত থ্রাইস এক্স। ওকে, অতএব প্রথম বৃত্তের ব্যাসার্ধ তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত হবে, আর ইকুয়াল টু থ্রাইস এক্স বাই 2। ঠিক আছে, আবার দ্বিতীয় বৃত্তের ব্যাস কি 2r, এটা দিলাম কি ছোট হাতের আর, হ্যাঁ, 2r ইকুয়াল টু কত টুয়াইস এক্স। অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কি শুধু আর দ্বারা প্রকাশ করি, টুয়াইস এক্স, একটু ভাগ হয়ে নিচে গেল, 2 2 কাটা, তার মানে কত এক্স। অতএব প্রথম বৃত্তের ক্ষেত্রফল তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি হবে, পাই আর স্কয়ার, না পাই আর স্কয়ার। দেখেন তাহলে পাই আর কত, এখানে থ্রাইস এক্স বাই 2 হোল স্কয়ার। তাহলে কত পাই, এখানে কত হয় দেখেন 9 এক্স স্কয়ার বাই 4। ওকে, 2 2 কত 4। আবার দেখেন দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই, ওটা ধরছিলাম ছোট হাতের আর, না, এই যে দেখেন পাই আর স্কয়ার। তাহলে পাই আর কি, আর এর মান পাইছি এক্স, তাহলে এক্স স্কয়ার। অতএব ক্ষেত্রফল অনুপাত, অতএব বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কি হবে,
প্রথম বৃত্তের ক্ষেত্রফল আছে কি পাই 9 এক্স স্কোয়ার ডিভাইডেড 4 অনুপাত দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল আছে কি পাই এক্স স্কোয়ার পাই 9 এক্স স্কোয়ার বাই 4 পাই এক্স স্কোয়ার পাই 9 এক্স স্কোয়ার বাই 4 গুণন এখানে দেখেন নিচে কি একটা অন আছে না, অন উপর চলে যাবে, ভাগ থাকবে পাই এক্স স্কোয়ার পাই এক্স স্কোয়ার পাই কাটা যায়, থাকে কি উপর থাকে 9 খেয়ে 9, নিচে থাকে 4, তাহলে অনুপাত কি হবে, তো সমান সমান কি 9 অনুপাত 4, এইটা হলো উত্তর। ঠিক আছে, তাহলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত, 9 অনুপাত 4। দেখুন 51 নম্বর গণিতটা বলা আছে একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? তাহলে আমরা প্রথমেই দেখব 10% লাভে বিক্রয় মূল্য। দশ % লাভে বিক্রয় মূল্য কত টাকা? পাঁচশো যোগ 500 এর কত 10%, তাই না, এত টাকা। তাহলে দেখেন এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, কত থাকে 550 টাকা। আবার দেখেন 10% কমে দ্রব্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে কত ছিল, 10% লাভে দ্রব্যটির ক্রয় মূল্য 500 টাকা। তা 10% যদি কম হতো তাহলে ক্রয় মূল্য হবে কত, 500 মাইনাস 500 এর 10%, এত টাকা। তাহলে কত থাকে, কত 50 না, তাহলে কত 450 টাকা। অতএব লাভ হবে বা, তাহলে আপনি দেখেন আপনার তাহলে টোটালি আপনার লাভ হয়তো কত, দেখেন আগে হয়তো কত 50 টাকা না, যখন এখানে শুধু 10% আমরা যখন করি, এই 10% যখন লাভ করি তখন আমাদের লাভ হইতো কত, 5 10 50 টাকা। যদি দ্রব্যটার ক্রয় মূল্য এত টাকা হইতো তাহলে কি হইতো 450 টাকা। তাই 450 টাকা থেকে আমরা, তাহলে আমাদের এখানে টোটাল বিক্রয় মূল্যটা হলো 550, তাহলে 550 থেকে আমরা বিয়োগ দেব কত, 450 টাকা। কারণ কি দেখেন এখানে এই অঙ্কটার একটু সাধারণ একটু পেঁচ আছে। দেখেন এটা হলো যে দ্রব্যটা যদি আমরা 10% লাভে বিক্রয় করি তাহলে আমাদের লাভ হইতো 50 টাকা। আবার দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হইতো, তার মানে কি 500 টাকা থেকে যদি 10% কম হইতো তার মানে কি 450 টাকা হইতো, তখন আমাদের লাভ হইতো কত, তাহলে লাভ হইতো কত 100 টাকা, 50 টাকা বাইরে দিত, সেদিন তাহলে কত হবে 100 টাকা। এটা হলো উত্তর 100 টাকা। আশা করি বুঝতে পারছেন।
দেখুন 52 নম্বর গণিতটা বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে আমরা লিখব, ধরি আয়তক্ষেত্রের বলছে কি দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে বিস্তার ধরতে হবে না, আয়তক্ষেত্রের বিস্তার বা প্রস্থ, হ্যাঁ, বা প্রস্থ x মিটার। ওকে, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা হচ্ছে কি এর দ্বিগুণ, তাহলে কি 2x মিটার। ওকে, অতএব ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ না, 2x গুণন x বর্গ মিটার, 2x বর্গ মিটার। এখন দেখেন বলা আছে কি এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার, তার মানে কি 2x স্কয়ার ইকুয়াল টু 512। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x স্কয়ার ইকুয়াল টু 512 বা x স্কয়ার ইকুয়াল টু, এখানে 2 কি নিচে চলে যাবে না, বা x স্কয়ার ইকুয়াল টু কত থাকে দেখেন, 2 দ্বিগুণে কত 4, থাকে কত 1, 5 দ্বিগুণে 10, আর থাকে কত 1, 2 12, 6 দ্বিগুণে 12, তাহলে 256। বা উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি 256, বা x ইকুয়াল টু তাহলে কত দাঁড়ায় 16, কারণ 16 16 কত হয় 256। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত x মানে কি 16 মিটার, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে 2 গুণন 16, 32 মিটার। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা চাইছে কি, পরিসীমা চাইছে, পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার দৈর্ঘ্য কত 32 যোগ, আচ্ছা সূত্রটা একটু লিখে দিই, আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না, তাহলে 2 দৈর্ঘ্য হলো 32 যোগ প্রস্থ হলো কত 16 মিটার। তাহলে দেখেন এই দুইটা যোগ করলে কত, 6 আর 2 কত 8, 3 আর 1 4, 48 দিন কত 96 মিটার। এইটা হলো আপনার উত্তর। ওকে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত 96 মিটার। দেখুন 53 নম্বর গণিতে বলা আছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, কি 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? আমরা এখানে লিখব, ধরি দুধ ও পানির অনুপাত ও পানির অনুপাত যথাক্রমে 5:2
5x ও twice x। ওকে, দেখেন তাহলে বলা আছে কি, বলা আছে যে পানির অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, তার মানে কি এই দুই অনুপাতের পার্থক্য কিন্তু 6, তাই না? এই দুই অনুপাতের পার্থক্যই বলা আছে 6 লিটার। 5x ইকুয়াল টু 2x, হ্যাঁ 2x ইকুয়াল টু কত? 6, বা 3x ইকুয়াল টু কত? 6, বা x ইকুয়াল টু, অতএব x ইকুয়াল টু 2। তাহলে পানির পরিমাণ কত ধরছি? পানির অনুপাত ধরছিলাম কত? twice x। অতএব পানি আছে, বা অতএব পানির পরিমাণ 2x এর মান কত? 2 লিটার সমান কত? 4 লিটার। ঠিক আছে, সহজ কিন্তু অঙ্কটা। দেখুন 54 নম্বর গণিতে বলা আছে একটি দান বক্সে 50 পয়সা ও 25 পয়সার 100টি মুদ্রা পাওয়া গেল। যদি বাক্সে 45 টাকা জমা হয়ে থাকে তাহলে কোন প্রকারের মুদ্রা কতটি ছিল? এখানে আমরা লিখব, ধরি 50 পয়সার মুদ্রা ছিল XT, অতএব 25 পয়সার মুদ্রা ছিল টোটাল কটা? 100টা, তাই না? তাহলে 100 মাইনাস x এতটি। ঠিক আছে, প্রশ্ন মতে দেখেন, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই 50 পয়সার মুদ্রা ছিল XT না, তাহলে আমরা লিখতে পারি 50x যোগ 25 পয়সার মুদ্রা ছিল এতটি, এত। এই দুইটার সমষ্টি হবে কি? টোটাল টাকা ছিল কটা? 45 টাকা, মুদ্রা ছিল কটি? 100টি। ঠিক আছে, এই হলো আমাদের সমীকরণটা। এই সমীকরণটা সাজাইলে অঙ্কটা হয়ে গেল। বা এখন দেখেন 50x যোগ এটা দ্বারা এটার গুণ করলে 2500, প্লাস মাইনাস মাইনাস 25 দ্বারা x এর গুণ করলে কত হয়? 25x ইকুয়াল টু 4500, 4500। বা এখন দেখেন 50টা থেকে 25টা x বাদ গেল, থাকে কয়টা x? 25টা x, হ্যাঁ, সমান সমান 45। এই 2500 ওই পাশে গেলে কি হবে? মাইনাস 2500। ওকে, বা তাহলে এখানে 4500 থেকে 2500 গেলে থাকে কত? 2000। বা x ইকুয়াল টু 2000 ভাগ 25, 8 25 কত? 200, শূন্য থেকে একটা কত? 80। অতএব x এর মান পাইলাম কত? 80। তাহলে এখন আমরা বের করতে পারবো না? তাহলে আমাদের 50 পয়সার মুদ্রা ছিল কয়টা? 80টা। 25 পয়সার মুদ্রা ছিল 100 থেকে x এর মান 80 বাদ দেবো, থাকবে কত? 20টা। অতএব 50 পয়সার মুদ্রা ছিল কটা? এক্সট্রা, x এর মান 80, তাহলে লিখতে পারি 80টি। ও 25 পয়সার মুদ্রা ছিল 100
কত 100 মাইনাস x এর মান কত 80 কয়টা 20টি ঠিক আছে এই হলো উত্তর ঠিক আছে দেখুন 55 নম্বর গণিতটায় বলা আছে কি একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ ও 500 টাকার 5 বছরের সুদ একত্রে 148 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত তাহলে আমরা এভাবে লিখতে পারি 300 টাকার 4 বছরের সুদ সমান সমান কি 100 টাকার 3 কত 12 বছরের সুদ বছরের সুদ আবার 500 টাকার 500 টাকার কি 5 বছরের সুদ সমান সমান 100 টাকার 5 5 কত 25 বছরের সুদ অর্থাৎ 100 টাকার 12 যোগ 25 বা 37 100 টাকা 37 বছরের সুদ 148 টাকা অতএব 100 টাকার 1 বছরের সুদ 48 ভাগ 37 টাকা ভাগফল কত 4 বাজে 3 4 12 আর হলো 4 7 28 4 বার এত টাকা উত্তর তাহলে সুদের হার কত পার্সেন্ট 4% হ্যাঁ আশা করি বুঝতে পারছেন 57 নম্বর গণিতটা দেখুন পনির ও তপনের আয়ের অনুপাত 4:3 তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4 পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত তাহলে আমরা এখানে লিখব ধরি পনির ও তপনের আয়ের অনুপাত x ও 3x টাকা ও তারপর আছে কি তপন ও রবিনের অনুপাত 5x ও 4x টাকা যথাক্রমে অনুপাত কি তপনের আয় এখন দেখেন পনিরের আয় কত ধরছিলাম আমরা পনিরের আয় ধরছিলাম 4x তপনের আয় ধরছিলাম 3x বা এখানে দেখেন কার্ডটা দেওয়া আছে পনির আয় 120 টাকা তাহলে পনির আয়ের জায়গায় আমরা 120 লিখলাম তপনের আয় সমান কত 4x 3x টাকা বা এখন দেখেন তাহলে আমরা এখানে লিখতে পারি তপনের আয় গুণ 4x
আর এই আর গুণ করলাম, হ্যাঁ আর গুণ, তাহলে এখানে থাকে কত 3x গুণন 120 বা তপনের আয় গুণ 120 ভাগ হলো 4x। এক্স এক্সে কাইটা দিলাম, 3 4 কত 12, শূন্য থাকে একটা, তাহলে তপনের আয় কত পাইলাম 3 3 90 টাকা। ঠিক আছে, এবার দেখেন আমাদের চাইছে কার আয়, রবিনের আয় না। এবার আমরা দেখব রবিনের অনুপাত কোথায় আছে। রবিনের অনুপাত হলে এই জায়গাটা আছে রবিনের অনুপাত। আবার দেখেন তাহলে কি লিখব, রবিনের আয় তপনের আয় অনুপাত রবিনের আয়, বাকি রবিনের আয়। দেখেন এদের অনুপাতের ভাগফল কত ছিল 5x, আর রবিনের অনুপাত কত 4x। ঠিক আগের মতন আর গুণন করি, তাহলে তপনের আয় দেওয়া কত পাইলাম, কত তপনের আয় 90 টাকা। তাহলে উপরে আমরা লিখতে পারি 90 রবিনের আয়। ঠিক আমরা আর গুণ করি, রবিনের আয় গুণন এটার সাথে কোনটা যাবে 5x ইকুয়াল টু, আর এই দুটো গুণ হবে, তাহলে কি হবে 4x গুণন 90 বা রবিনের আয় কত 5x। তাহলে x x এ কাটলাম, 5 18 কত হয় 5 10 50, 5 8 40, তাহলে 18, 5 18 হলো 90। তাহলে দেখেন থাকে কত 4 32 2 আর থেকে 3, 4 1 4 আর 3 7, 72 টাকা। উত্তর রবিনের আয় কত 72 টাকা। আশা করি অঙ্কটি বুঝছেন। দেখুন 58 নম্বর গণিতটিতে বলা আছে 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকার একটি কমিটি গঠন করা যায়। এই অঙ্কগুলো করতে হবে আপনার দ্বিপদী বিন্যাসের সূত্র অনুযায়ী, এনসিআর এর সূত্র দিয়া। তাহলে আমরা লিখব 5 জন পুরুষ থেকে একজন পুরুষ নেওয়া যায়, তাহলে পুরুষ 5 জন না, তাহলে 5C, আর এই জায়গা কত পুরুষ নেবে একজন, তাহলে একজন, এত উপায়। আবার 4 জন মহিলা থেকে দুইজন মহিলা নেওয়া যায়, বা নেওয়া যাবে,
4 2 দুইজন নেবেন এই জন্য 2, ঠিক আছে? এত উপায়। তাহলে দেখেন অতএব মোট কমিটি গঠন করা যাবে 5C1 গুণন 4C2। তাহলে দেখেন এখানে যেহেতু 1 আছে 5C1, তাহলে এর মান হবে কত? 5E। তারপরে 4C2, এটার কিভাবে ভাঙানো যাবে? 4 3 2। এখানে যেহেতু 2 আছে সুতরাং দুইটা পর্যন্ত নিতে পারো, 2 1, তাহলে 2 2 কত? 4, তাহলে এখানে কত? 3 3 6, তাহলে মানে 4C2 থেকে আমরা পাই কত? 6 6, তাহলে 5 6 30, তাহলে উত্তর হবে কত? 30। তাহলে কতভাবে আমরা কত প্রকারের কমিটি গঠন করতে পারি? 30 প্রকারের কমিটি গঠন করতে পারি। দেখুন 59 নম্বর গণিতে বলা আছে বার্ষিক 10% মুনাফায় 800 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আপনার এক্ষেত্রে অবশ্যই জানতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো C = P × 1 + R⁻n। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন কি? C = P × 1 + R⁻n। এখন দেখেন P হলো কত আপনার? 800 টাকা। 1 মুনাফার হার হলো, আর কি মুনাফার হার? 10%, হ্যাঁ। n কত? 2 বছর। n হলো সময়, তাহলে কত? 800, এই 0 0 কাটলে থাকে কত? 1 + 1 / 10⁻²। এবার দেখেন এটার লসাগু যদি আমরা করি কি হয়? 10 10 + 1, এগুলো আপনারা অবশ্যই জানেন, এই জন্য আমি করলাম। তারপর একটু বলে দিই লসাগু 10 10 1 10 এর ভিতরে 10 বার, হ্যাঁ, তাহলে 10 দ্বারা 1 এর গুণ করলে 10 × 10 + 10 10 এর ভিতরে একবার, 1 দ্বারা উপরে লবে 1 এর গুণ করলে 1, এই, ঠিক আছে? তাহলে 800 থাকে কত? 10, আর 10 আর 1 কত? 11। তার মানে এটা আছে কত? 2 বার। তাহলে আমরা লিখতে পারি 11/10 × 11/10। এই 0 2 0, এই 2 0 2 0 কেটে দিলাম, তাহলে এখান থেকে কত? 8 × 11 × 11। তাহলে দেখেন 8 × আমরা জানি 11 11 কত হয়? 121 হয়। তাহলে দেখেন 8 8 8, তাই না? 8 2 16, 8 থেকে 8 8 8 8 8 9, এত টাকা। উত্তর চক্রবৃদ্ধি মূলধন কত টাকা হবে? 968 টাকা। দেখুন 60 নম্বর গণিতটা বলা আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য শতকরা 5% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 100 মিটার, এবং আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত? 100 মিটার। ওকে, অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ না? 100 × 100 বর্গ মিটার সমান কত হয়? 10,000
বর্গ মিটার। আবার দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেয়ে হয় কত 105 মিটার। ঠিক আছে, এবং প্রস্থ কত? প্রস্থ 100 মিটার। অতএব ক্ষেত্রফল 105 গুণন 100 বর্গ মিটার। 105 আছে 105, শূন্য আছে 2টা, তো বর্গ মিটার। ঠিক আছে, অতএব তাহলে বৃদ্ধি পায় কত আমরা দেখবো। ঠিক আছে, অতএব তাহলে দেখেন 10,000 বৃদ্ধি পায় কত। প্রথম আমাদের ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ মিটার। দ্বিতীয়বারে 5% যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যখন 5% বৃদ্ধি পায় তখন আমাদের ক্ষেত্রফল হচ্ছে 10,500 বর্গ মিটার। তাহলে বৃদ্ধি পায় কত? 10,500 বিয়োগ হলো 10,000 বর্গ মিটার সমান কত? 500 বর্গ মিটার। অতএব 10,000 বর্গ মিটারে বৃদ্ধি পায় কি 500 বর্গ মিটার। অতএব 1 বর্গ মিটারে বৃদ্ধি পায় 500 ভাগ হলো 10,000 বর্গ মিটার। অতএব শতকরা সাইজ, তাই না? তাহলে কি হবে 100 বর্গ মিটার বৃদ্ধি পায় 500 গুণন হলো এই 100 আর নিচের কত 10,000। ওকে, 2 শূন্য কাটলাম, এই 2 শূন্য কাটলাম, সমান কত 5। উত্তর তাহলে বৃদ্ধি পায় কত 5%। বুঝতে পারছেন? সহজ। হ্যাঁ, তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই থাকুক। আশা করি আপনারা ভালো থাকবেন। আর সর্বশেষ বলি, আমার ভিডিওগুলো গণিতগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিপূর্বে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যার যদি সম্মুখীন হন আশা করি ইনবক্স করবেন, আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব সমাধান করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।